ফজা পাগলা যে পথে, নুরা পাগলাও সেই পথে। আয় রে, বিপিনুর করলো নাকি বন্ধুরা? দেখেন, বিপিনুর এই সাপের লেজ দিয়ে কান চুলকাইছে। এইবার আপনি টের পাবেন, ওই যে ফজা পাগলা যে পথে গেছে, আপনি নুরা পাগলা সেম পথে যাবেন। ঈদের খুশি ভাই, ঈদের খুশি। নতুন আরো এক সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে। যদিও বাংলাদেশের আসলে কপাল খুলে গেছে, যদি আমাদের রিজার্ভ থাকে, মাশাআল্লাহ ভালোই রিজার্ভ আছে, তা আমার মনে হয় যে এই সুযোগটারে কাজে লাগানো উচিত, কারণ সুযোগ বারবার আসে না। দর্শক, বাংলাদেশের কাছে এক প্রস্তাব নিয়ে এসেছে মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নের উদ্বেগ করছে। ডক্টর ইউনূস সরকারের আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী সিদ্ধান্ত, 54 বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। তাহলে তো ঘটনা পুরোপুরি ঘটে যায়। কিন্তু যেটা দিছে এটাকে বলে একেবারে চিকনে বাঁশ দিয়ে দেওয়া। হ্যাঁ, একদম লম্বা আছিলা বাঁশ। খেলা কিভাবে খেলতে হবে, বিশেষ করে দাবা খেলা যারা জানে তারা বুঝবেন কথাটা। খুব ঠান্ডা মাথায় খেলতে হয়, পৃথিবীর সব চিন্তা বাদ দিয়া ওই খেলার দিকে মনোযোগ দিতে হয়। পিছনে যারা আছে, বড় ভাইরা মুরব্বীরা যা বলে, বুদ্ধিমানরা সেইভাবেই চলে। আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতোই, অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো। সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথাও টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না, যদি আত্মসম্মান বোধ থাকে। র মাঠে নেমে পড়েছে, তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলুল। ফজলুল নেমে পড়া মানে র মাঠে নেমে পড়ছে। এটাই তো হাসিনার বক্তব্য, এটাই রয়ের বক্তব্য, এইটাই আবার ওয়াকারের বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগত। বর্তমান বাংলাদেশের রাজনীতির পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিওর শুরু অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওগুলো কত গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওর আসল মূল রহস্য উদ্ঘাটন হবে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি দেখে আসি। তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। ফজলুর রহমান, অর্থাৎ যাকে আমরা ফজু পাগলা বলে বলি, এর ক্যারিয়ার শেষ। এ ইতিপূর্বে 4 বার দল চেঞ্জ করেছে। তারপরেও সে যদিও বড় বড় গোলায় আদর্শের কথা বলে, আর দল যে চেঞ্জ করে বারবার, এই দল রেখেও দল, ও দল রেখেও দল, এই আদর্শ থেকে যে আদর্শের উপর স্থির থাকতে পারে না, আদর্শ পরিবর্তন করে, তার আবার চরিত্র কিসের আদর্শের কথা সে বলে। এই সমস্ত লোকজনের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে? যারা এরা তো চরিত্রহীন বলে লোকজন, যে যেখানে সুবিধা পাচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই ফজলুর রহমানের ক্যারিয়ারও কিন্তু একেবারে শেষ। আমরা সর্বশেষ দেখলাম রুমিন ফারহানাকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য। রুমিন ফারহানাকে গতকাল পিনাকি ভট্টাচার্য এমন ভাবে ধরেছে, আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতোই, অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো। সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথাও টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না, যদি আত্মসম্মান বোধ থাকে। কিভাবে শুরুটা হয়েছিল? তিনি টকশোতে গিয়ে, তিনি কিন্তু প্রচুর টকশো করেন, তো টকশোতে গিয়ে তিনি ছাত্র শিবিরকে বললেন যে এরা মুনাফেক, যারা পরিচয় গোপন করে রাজনীতি করে এরা মুনাফেক। পিনাকি ভট্টাচার্য একেবারে স্বয়ং তার পিতাকে মুনাফেক বানিয়ে দিলেন। মুনাফেক শেখ রুমিনুর রহমান, শেখ হাসিনার সুবিধাভোগী। আপনি শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছেন, আপনি প্লটের জন্য আবেদন করেছেন, প্লটের জন্য আপনি বলছেন যে আমি আবেদন ওই দিনই উইথড্র করে নিয়েছিলাম। আপনি কেন উইথড্র করে নিয়েছেন? আপনি আবেদন করেছিলেন কেন? আপনার কি জায়গা জমির অভাব? আপনার কি ফ্ল্যাট বাড়ির অভাব? আপনি শেখ হাসিনার কাছে প্লট চাওয়া মানে তো আপনার নৈতিকতার প্রশ্ন দাঁড়ায়, আপনার নৈতিকভাবে আপনি দুর্বল। কেন আপনাকে প্লট চাইতে হলো কেন? আবার আপনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে আপনার কোনো প্লট নাই, আপনার কোনো জায়গা জমি নাই, বাড়িঘর নাই, অথচ এই যে এগুলো কি পিনাকি ভট্টাচার্যের এখানে এই প্রমাণ আছে, তারপরেও আমি আবার দেখাই দিচ্ছি এগুলো। এটা তো আপনার চট্টগ্রামে আপনার নামে ফ্ল্যাট আছে, ঢাকাতে আপনার নামে ফ্ল্যাট আছে, তো আপনি সেখানে তাহলে আপনি মিথ্যা তথ্য গোপন করলেন। এটা কোন ধরনের মুনাফিকি? এটা কি অসত্য তথ্য নয়? বিগত শেখ হাসিনা সরকারের আমলে যখন বিএনপি জামাতের কোনো লোক ঘরে ঘুমাতে পারেনি, তখন কি হয়ে আপনি তখন শেখ হাসিনাকে বৈধতা দিয়েছেন? এটি তো মিথ্যা নয়। কুসুম কুসুম সমালোচনা করে আপনি তাদেরকে বৈধতা দিয়েছেন। তো এটা তার কাছে ফ্ল্যাট চেয়েছেন, প্লট চেয়েছেন, শামীম ওসমানের সাথে আপনার সম্পর্ক ভালো। এখন প্রশ্ন উঠতে পারে যে পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানার উপরে এতটা খেপলেন কেন? খেপার তো যথেষ্ট কারণ আছে। কারণ রুমিন ফারহানা এবং ফজলুর রহমানরা 5 আগস্টের পরবর্তী সময়ে ওই যে তাদের ভিতরে যে মুজিব প্রেম, আওয়ামী প্রেম, এগুলো তো তারা আসলে গোপন রাখতে পারছিল না। মূলত তারা আসলে ওইখানেরই লোক। বাংলাদেশের আপামর জনসাধারণ উত্তেজিত হবার একমাত্র কারণ আপনি জুলাই যোদ্ধা, আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাসনাত আব্দুল্লাহকে আপনি যাচ্ছে তাই ফকিন্নির পুত বলে গালিগালাজ করেছেন। এটি কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে না। এটি রুমিন ফারহানা, যারা শামীম ওসমানদের সাথে যাদের লিয়াজ থাকে, তারাই কেবল বলতে পারে। আপনার এই পোস্টের পরে খুশিতে লাফিয়ে উঠেছে শামীম ওসমান, নিঝুম মজুমদার, মেহের আফরোজ শাওন, এরা লাফিয়ে উঠেছে খুশিতে। সুতরাং আপনি কাদের পারপাস সার্ভ করছেন এটা তো
খুব সহজেই বোঝা যায়। এর জন্য তো রকেট সায়েন্স পড়া লাগে না। এই রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারে যে বাঁশটা দিয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বাঁশের ভারে রুমিন ফারহানা পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নে উদ্বেগ করছে, এবং প্রধান বিচারপতির সংশয় প্রশ্ন। ওদিকে দিল্লিতে হাসিনার সাথে এস আলমের গোপন মিটিং, ভারতের ষড়যন্ত্র, নভেম্বর ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টি, ডিসেম্বরের মধ্যে ইউনূস সরকারকে বিদায় করা, বিএনপিও আবার ভারতের ষড়যন্ত্রের সাথে তাল মিলানো, ওদের সব মিলে আর 111 যারা ঘটাতে চায় তারা তো আর বসে নেই। আর দেশে একদিকে সংকট আছে, সব মিলে 111 ঘটা এটা খুব সহজ, এটা কঠিন কিছু না। দেখেন, দেশে এই মুহূর্তে আদৌ কোনো সংবিধান নেই। দেশে সাংবিধানিক সংকট, মানে সংবিধান নেই। সংবিধান হাসিনা নিয়ে পালিয়ে গেছে। তার ফলে আপিল বিভাগ বলেছে যে একটা সরকার গঠন করুক। সেই সরকার ইউনূস সরকার। ইউনূস সরকার এমন এমন কাজ করেছে যেগুলো সংবিধানে কোনোভাবে অ্যালাউ করে না। এই সংবিধান অনুযায়ী ইউনূস সরকার এবং ইউনূস সরকারের বৈধতা দানকারী সবার ফাঁসি হওয়ার কথা। যেমন যে বিএনপি কি মাথা মোটা, দেখেন এরা 90 দিনের মধ্যে নির্বাচন চায়, এবং এই এক্সিস্টিং সংবিধানের অধীনে। আর এই সংবিধানকে যদি আমরা বহাল ধরি, তাহলে তো হাসিনা পালানো যদি মেনে নেই, তাহলে তো হাসিনা পালানোর বা পদত্যাগের যদি পালানোর কথা সংবিধানে নাই, ঠিক আছে, থাকে না, পদত্যাগে যদি ধরে নিই, সরকার তো বলছে পদত্যাগ, তাহলে এই সংবিধান অনুযায়ী পদত্যাগে 90 দিনের মধ্যে বা সংসদ ভেঙে যাওয়া 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তো 90 দিন তো পার হয়ে গেছে অনেক আগে। তাহলে বিএনপি তো এই সংবিধান মানে না। তো এই সংবিধান অনুযায়ী কোনোভাবে এই সরকার বৈধ নয়। তাহলে দেশ কোন দিকে যাচ্ছে? একদিকে এই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ, আবার বলছে যে এই সংবিধানে আমরা মানি, বিএনপিও বলছে এই সংবিধান মানি, এবং এই সংবিধান অনুযায়ী অনেকটা দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে। আবার একটা সুষ্ঠু নির্বাচন এটা জাতির একদম মৌলিক প্রত্যাশা। এখন নির্বাচন হবে কি সেই দলীয় সরকার অধীনে, অন্তর্বর্তীকালীন সরকার অধীনে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শুনানি চলছে। এক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে? দেখেন, এই যে প্রশ্ন, এই প্রশ্ন কোনো উত্তর আছে? বিএনপি বলছে নির্বাচনের আগে পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দিতে পারবে না। যদি হাত দিতে না পারে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন সম্ভব নয়। নির্বাচন হবে কোন সরকার অধীনে? ইউনূস সরকার অধীনে। এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। তাহলে আপনি কি করছেন? আপনি সংবিধান বাতিল চান না, পরিবর্তন চান না, নতুন সংবিধান চান না, গণপরিষদ নির্বাচন চান না, আপনি বিপ্লব বলতে রাজি না, যে সবকিছু নতুন ভাবে ঢেলে সাজাতে হবে সেটাও রাজি না, আবার 90 দিনও নির্বাচন চান না। 90 দিন পার হয়ে গেছে, আপনি ফেব্রুয়ারিতে মানে কি এগুলো? এখন প্রধান বিচারপতি বা যদি আপিলেট ডিভিশনের রায় আসে চূড়ান্ত, তত্ত্বাবধায়ক সরকার বহাল, কবে থেকে বহাল? এটা সংবিধানে তো ঢুকাতে হবে। কোর্ট বললেই তো বহাল হয় না, মানে কোর্ট বলবে সংবিধানে এটা ঢুকাও, কারণ কে ঢুকাবে? এই যে সংকটগুলো, এভাবে একটা দেশ চলতে পারে না। এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেই 111 আসে, তৃতীয় কেউ সুযোগ নেয় এবং নিবে, এটা অনিবার্য। যেমন দেখেন, এনসিপি বলছে নতুন সংবিধান হতেই হবে, এই সংবিধান আমরা মানি না, নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচনে যাবো না। জামাত চরমনে একই কথা বলছে। বিএনপি বলছে আমরা এই সংবিধানে মানি, এটা শহীদের রক্তের উপর ভিত্তি করে তৈরি করা সংবিধান। আবার এই সংবিধান লঙ্ঘন হয়েছে অনেক আগে, এই সংবিধান মানলে নির্বাচনের তারিখ অনেক আগে চলে গেছে। তো দর্শক, আবার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কোন সরকার অধীনে? নির্বাচন কমিশন কোন আইনে? হাসিনার আইনে। তো এই যে একটা বিশৃঙ্খলা, এই পরিস্থিতিতেই 111 যে কোনো সময় ঘটে যেতে পারে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, প্রধান বিচারপতি কিন্তু অসাধারণ মানুষ। এখন এই সংকট থেকে উত্তরণের উপায় আছে। প্রফেসর শাহিদুজ্জামান স্যার, আমার শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, তিনি যেটা বলেছেন যে ছেলেরা ইউনূস যদি বেইমানি করে তোমরা প্রধান বিচারপতির কাছে যাও। তো এই দেশের সাংবিধানিক সংকটে শূন্যতায় তত্ত্বাবধায়ক সরকার রায় হলে কখন থেকে কার্যকর কি কেউ জানে না, প্রধান বিচারপতি জানেন না, তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই ক্ষেত্রে প্রধান বিচারপতির স্পেশাল সমাধান লাগবে। প্রধান বিচারপতির নেতৃত্বে কোনো সরকার হতে পারে, অথবা তিনি জাতীয় সরকারের জন্য আহ্বান জানাতে পারেন যে আমি শপথ করবো আপনারা যা সবাই মিলে একটা সরকার গঠন করেন, যে সরকারের ক্যারেক্টার হয় বিপ্লবী সরকার। জরুরি ভিত্তিতে আপনারা গণপরিষদ নির্বাচন দিয়ে একটা সংবিধানের মাধ্যমে সেই সরকারের বৈধতা দেন। হাসিনা যেভাবে সংবিধান নিয়ে পালিয়েছে, তাতে ওই সংবিধান অনুযায়ী আর চলে না। আমরা তত্ত্বাবধায়ক সরকার কি করবো? নির্বাচন কিভাবে হবে? কোনো কিছু তো ঠিক নেই। সে নির্বাচন বৈধ না অবৈধ, মানে এটা কি ঠিক করবে? হাসিনা এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন, সেটা আপনি রিভিউ করতে পারছেন না। তাহলে কি চলছে? প্রধান বিচারপতি জানে না। এই জন্য ক্রিয়েটিভ সমাধান বের করা ছাড়া কোনো উপায় নেই, বিপ্লব ছাড়া কোনো উপায় নেই। নইলে রাজনৈতিক দল, সমন্বয়করা, ছাত্র নেতারা, এরা সবাই মিলে যদি টাইমলি প্রধান বিচারপতির সাথে ডিসকাস করে কোনো ডিসিশনে পৌঁছাতে না পারে, তাহলে অনিবার্যভাবে দেশে 111 আসবে। দেশে জামাত চরমনাই এনসিপি আন্দোলন শুরু করে দেবে, আওয়ামী লীগ সেখানে একটু স্যাবোটাজ করার চেষ্টা করবে। ইউনূস রাগ হয়ে এমনি চলে যেতে চান যে কোনো সময়, ইউনূসকে একটু সেনাবাহিনী ধমক টমক দিলে তিনি এমনি চলে যাবেন, 111 এসে যাবে। তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। এটা রহস্যময় প্রশ্ন। ফিরিয়ে দিতে পারে, কিন্তু সাময়িক সমাধান দিতে চায় না। কারণ কি? ফিরিয়ে দিলে এটা এরপর কি? কারা এটা সংবিধানে ইনকর্পোরেট করবে? নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ।
এটি যাতে বারবার বিঘ্নিত না হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে। তো এখন এই কার্যকর এটা করতে হলে আসলে গণপরিষদ নির্বাচন ছাড়া উপায় নেই। গণপরিষদ নির্বাচন করে আপিল বিভাগের একটা সিদ্ধান্ত মতো ওইটা ঢুকাতে হবে। এছাড়া কোনো উপায় আছে বলে মনে হয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। এর মানে এই বিএনপির যে প্ল্যান, যে পরবর্তী সংসদ এই করবে সেই করবে, এগুলোর প্রতি আস্থা বা এগুলোর বাস্তবতা কিন্তু প্রধান বিচারপতি স্বীকার করে না। তাহলে প্রধান বিচারপতি বলতে পারতেন যে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে, তারা এসে তত্ত্বাবধায়ক সরকার ইনকর্পোরেট করবে, কিন্তু ওই পর্যন্ত যে যাবে না বা ওই পর্যন্ত যাওয়ার কোনো ভিত্তি নেই, আইনি কোনো পথ নাই, পথ হচ্ছে বিপ্লব বা ক্রিয়েটিভ কিছু। এটা প্রধান বিচারপতির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশ চীন থেকে চতুর্থ প্রজন্মের 12TJ-10C জঙ্গি বিমান কিনতে আগ্রহী, এবং বাংলাদেশের পক্ষ থেকে চীনকে এই আগ্রহের কথা জানানো হয়েছে, কিন্তু এই আলোচনা কোন পর্যায়ে রয়েছে তা এখনো জানা যায়নি। রাজনৈতিক, সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করতেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য অবশ্যই যুদ্ধ বিমান কেনার দরকার আছে, এবং ভিশন 2030-তেও এই পরিকল্পনার কথা উল্লেখ আছে। তবে সেটা কেনার কৌশল কি হবে আর চূড়ান্ত পর্যায়ে এই ডিসিশন এই অন্তর্বর্তীকালীন সরকার নিবে নাকি নির্বাচিত রাজনৈতিক সরকার নিবে তা নিয়ে একটা বিতর্ক আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনা যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে, এবং জানা গেছে যে চীনের প্রেসিডেন্ট তখন ইতিবাচক মনোভাব দেখান। এবং প্রধান উপদেষ্টার ওই আলোচনার পরই 12TJ-10C জঙ্গি বিমান কেনার জন্য দুই দেশের মধ্যে বিভিন্ন সামরিক এবং বেসামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তান যুদ্ধে এই চীনের 12TJ-10C জঙ্গি বিমানটা অসাধারণ পারঙ্গমতা দেখিয়েছে। তারা সেই ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বর্ধিত করেছে, এবং আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই যুদ্ধে ভারতের 7টা বিমান বর্ধিত হয়। তো গত 26শে মার্চ প্রধান উপদেষ্টা 4 দিনের চীন সফরে যান, এবং ওই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় যে দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে আছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট মানে বহুমাত্রিক জঙ্গি বিমান কেনা, এবং বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং এর বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি। তবে এর আগে গত ডিসেম্বরেও চীনা J-10C জঙ্গি বিমান কেনার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করে বিদেশি গণমাধ্যম, এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, কমান্ডার অব দ্য চাইনিজ PLA এয়ারফোর্সের আমন্ত্রণে এই গত বছরের 9 থেকে 15 নভেম্বর চীন সফর করেন আমাদের বিমান বাহিনীর প্রধান। তো তখন এই 9 থেকে 15 নভেম্বর চীন সফর করার পরেই 19শে ডিসেম্বর মানে 4 দিন পরে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে তার সফরের কথা উল্লেখ করে বলা হয় যে বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য J-10C জঙ্গি বিমান কেনার কথা বিবেচনা করতেছে, এবং তখন বিমান বাহিনীর প্রধান মাল্টিপল কমব্যাট এয়ারক্রাফট অ্যান্ড অ্যাটাক হেলিকপ্টারের প্রতি আগ্রহ দেখান। তবে তখন চীন এবং ভারতের মধ্যে উত্তেজনার বিষয়টিও রিস্ক ফ্যাক্টর হিসাবে বিবেচনায় রাখা হয়, এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও চীনা J-10C যুদ্ধ বিমান ইত্যাদি নিয়ে ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট এর তথ্য বলেছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে এখনো ব্যবহারযোগ্য 188টি জঙ্গি বিমান আছে, মানে 188 আমাদের আছে। এগুলোর মধ্যে আছে MiG-29, F-7, J-7, K-8, Yak-130, এবং এখন এই চীনা J-10C যুক্ত করে বাংলাদেশ বিমান বাহিনীকে আরো আধুনিক করতে চায় ইউনূস সরকার। তবে আমরা আমেরিকান যুদ্ধ বিমানও কিনতে পারি। আমেরিকা যেগুলো সারপ্লাস হয়ে যায় ওগুলো তারা স্টোরেজ করে রাখে, যেমন F-15, এগুলো সার্ভিসেবল। পাকিস্তানও কিন্তু আমেরিকার কাছ থেকে F-15 কিনতেছে। তবে এটা বিক্রি করলে আমেরিকাটা শর্ত জুড়ে দেয়, যেমন আমেরিকা বলে যে তোমরা বিমানটা কিনো, কিন্তু এই বিমান দিয়ে কিছু দেশের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। যেমন আমেরিকা বলতে পারি যে এই বিমান দিয়ে তোমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তো এখন ভারত যদি আক্রমণ করে তখন কি হবে, তাই না? শর্ত আছে। এই আমেরিকার এই শর্তের কারণে অনেকে এই বিমান কিনতে চায় না। তবে আমাদের বিমান বাহিনীর জন্য একটা আলাদা ঘাঁটি প্রয়োজন। আমাদের ঘাঁটিগুলো যা আছে তা কমার্শিয়াল বিমানবন্দরের সঙ্গে যুক্ত এবং ঝুঁকিপূর্ণ, এবং চীনা জঙ্গি বিমান কেনার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো হোমওয়ার্ক করে রাখতে পারে, পরবর্তীতে নির্বাচিত সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এবং প্রযুক্তিগতভাবে চীনের যুদ্ধ বিমান কিন্তু বেশ ভালো, এটা নিয়ে কোনো সংকট নাই, এবং পাকিস্তান ভারত যুদ্ধের সময় এই J-10C বিমানটা যথেষ্ট পারঙ্গমতা দেখিয়েছে
এবং এটা সক্ষমতা প্রমাণিত হয়েছে। র মাঠে নেমে পড়েছে, এই তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলুল। ফজলুল নেমে পড়া মানে র মাঠে নেমে পড়ছে। খেয়াল করে দেখেন কেন ফজলু বললো যে আগস্টে কিছু হয় নাই টয় নাই, যা কিছু করছে সব জামাতিরা। আগস্ট বিপ্লব ছিল কিছু না, সব ওয়া। দেখেন মিলে কিনা আবার, এটাই তো হাসিনার বক্তব্য, এটাই রয়ের বক্তব্য, এইটাই আবার ওয়াকারের বক্তব্য। আগস্টে কিছু হয় নাই, এনসিপি গনকেস। দেখেন মিলে কিনা, এই যে পয়েন্টটা তৈরি করতেছে ওরা, এটার জন্য চাপ দিতেছে। কিন্তু এখানে এসে আবার তারেকের প্রবলেমটা হলো, আচ্ছা আগেই বলে নি, ফজলুর কেসটা যেভাবে তারেক হ্যান্ডেল করেছে, আমি মনে করি তারেকের এটা কমপ্লিটলি বিরুদ্ধে গেছে এবং তারেককে এটার জন্য খেসরত দিতে হবে। কিন্তু এটা একটা তারেকের জন্য উভয় সংকট। না সে রকে সন্তুষ্ট করতে পারবে, মানে সে ফজলুকে সন্তুষ্ট করতে পারবে না, এটার বিনিময়ে সে নিজে সকল ইলেকশন যেটা হবে বলতেছে, অনুমান করতেছে, সেটা দিয়ে তারা ক্ষমতা যাবে। এই পুরো ঘটনার ভিতরে সে ফেল করেছে। কেন? আগেই বলেছি যে যে জায়গাটা কম্প্রোমাইজ করবে না, ইন্ডিয়া যে জায়গায় কম্প্রোমাইজ করবে না, তাহলে তারেক তাদের লক্ষ্য হলো হাসিনাকে ক্ষমতায় বসানো। আর তারেক এটাকেই ভুল করে ভাবতেছে যে আমাকে বোধহয় ক্ষমতা বসানোর জন্য সাপোর্ট করতেছে। নো, এইটা তার ভুল। তার উচিত ছিল শুরুতেই ফজলুকে আটকে দেওয়া, মানে তাকে প্রকাশ করা। কি হলো, এটা ছিল টেস্ট ফেজ। তার টেস্ট করছিল এই বয়টা দিলে কেমন মানুষ খাবে, কেমন রিয়াক্ট করবে, কেমন, এটা দেখতে চাচ্ছিল। তাহলে পুরো জিনিসটা একদম মঙ্গল জিনিসটা, তর্কটা হচ্ছে যে জুলাই আগস্টে কিছু হয়েছিল কি হয়নি বাংলাদেশ। তারেকে এটা ব্যাপারে পজিশন নিতে হবে। ফজলুকে দিয়ে একটু বাজারে ছেড়ে দিয়ে দেখলাম রিয়াকশন কেমন হবে না, এটাতে স্ট্রেট কাট পজিশন নিতে হবে। আবার স্ট্রেট কাট পজিশন মানে কি, ইন্ডিয়ান মতন বলতে হবে যে আগস্টে কিছু হয় নাই। এটা যদি বলে কি লাভ হবে তার? না, কারণ ইন্ডিয়ান লক্ষ্য তো তারেককে ক্ষমতায় বসানো না, ইন্ডিয়ার লক্ষ্য কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসানো। এটা আমি খুব নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে, শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি এই কথাটা। বাইরের দিক থেকে অনেক কিছু এদিক ওদিক দেখতে পারেন না, তাহলে এটার মানে কি, ভোটার মানে কি। এই জন্য কথা একটাই, আমি মনে করি ফজলুকে মাঠে নামতে দেওয়াটা তার ভুল হয়েছে। আর নামার পরে যেভাবে এটাকে সলভ করার চেষ্টা করেছে, অনেকে বাহবা দিচ্ছে, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আর তারেক মনে বুদ্ধিমান কিন্তু হয় না, দেখছো না মাত্র 3 বছর শাস্তি দিয়ে ব্যাপারটাকে সামলা হয়েছে। কেউ তো তলে হাত দিয়ে দেখতেছে না যে ফজলুকে এই কথা বলতে দিল কেন, আর ফজলু ভাই এই কথা বললো কেন, 5 আগস্ট কিচ্ছু হয় না, এইটা বলতে চাচ্ছে কেন? সবই জামাত ইসলামের দোষ। এইটা হলো আরেকটা সিম্পটম। কেউ যখন দেখবেন যে সবকিছু জামাত ইসলামের দোষ বলে খেলতেছে, বুঝবেন এইটা হলো রয়ের পরিকল্পনা, জেনে না জেনে সে রয়ের পরিকল্পনা স্থাপন করতেছে। সো এনিওয়ে, এই হলো বিএনপির যারা আছে তারা মনক্ষুণ্ণ হবে না একটু, কিন্তু আমার কিছু করার নাই, রিয়েলিটি মাইন্ড না লওয়ার টাইপের অবস্থা আর কি আসলে। তো সোজা কথা, আমি মনে করি তারেক পুরো জিনিসটাকে ফেল করছে ওই চক্রের ভিতরে পড়ে। তার একটাই পথ ছিল এটাকে বাইপাস করার, এড়াই যাওয়ার, যদি সে ফজলুকে থামাই দিত শুরুতেই। ফজলু এবং সাথে ইয়েটাও, রুমিনের কেসটা তাই। এবং এরা দুজন কিন্তু সরাসরি তারেকের কাছ থেকে নির্দেশে চলে না, এটা মনে রাখেন। তাহলে বুঝতে পারছেন কার নির্দেশে চলে, প্রত্যেকে তারা কি করতে হবে তার পরিকল্পনা পায় প্রত্যেকে। ওখান থেকে আপনারা আন্দাজ করতে পারেন, বুঝে নিতে পারেন কি হতে যাচ্ছে। আর এটা খুব টাফ তারেকের জন্য ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা আসা। আমি বারবার বলেছি তারেকের জন্য অ্যাকচুয়াল পথ ছিল, অনলি পথ ছিল ডাইরেক্ট ইলেকশনে চলে আসা, ডাইরেক্ট বাংলাদেশের মানুষের কাছে চলে যাওয়া, ইন্ডিয়ার হাত ছেড়ে দাও। এর হাত যত ধরে থাকবে, যত দিন ধরে থাকবে, তত এই দলটার সম্ভাবনা শেষ হয়ে যাবে, এই দলটা ফুল স্টপ হয়ে যাবে।